This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি আজকের পর্বের জনমত। অবশ্যই জনমতে আপনাদের মনে হতেই পারে যে কেন বারবার সন্ধ্যে 7টায় আমরা বাংলাদেশকে নিয়ে একের পর এক জনমত কেন করছি। এর কারণ একটাই, তার কারণ এই উপমহাদেশের রাজনীতিতে বরাবর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ঘটনা যেরকম প্রভাব ফেলে তা অন্য কোনো ঘটনা কি সেভাবে প্রভাব ফেলে। যদি আমরা বলি 1947-এর পর থেকে যে ভারতবর্ষের যে বিভক্ত ভারতবর্ষ, সেখানে একদিকে পশ্চিম দিক এবং পূর্ব দিক, এই পাকিস্তান নামের রাষ্ট্রটি সৃষ্টি লগ্ন থেকে ভারতবর্ষের উপর কত রকমভাবে যে ঝড় বয়ে গেছে তা তো বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, বিকল্প যে ন্যারেটিভগুলো বলা হয় সেই ন্যারেটিভগুলোর মধ্যে আজকের যুগে কতটা যথার্থতা রয়েছে। ন্যারেটিভ বলতে কি বোঝাচ্ছি, নিশ্চয়ই বাংলাদেশের যারা সমালোচক, যারা কথায় কথায় বিভিন্ন ভারতীয় চ্যানেলগুলোকে বলছেন যে এরা বসে বসে কুৎসা রটাচ্ছে, পাল্টা বলছি আমি যে অনেক ক্ষেত্রে গুজবের আশ্রয় করে বাংলাদেশে যা যা হয়েছে, বিশেষ করে সংখ্যালঘুদের প্রশ্নটা নিয়ে এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের যারা শরিক থেকেছে বিভিন্নভাবে, উন্নত বাংলাদেশ গড়ার প্রশ্নকে কেন্দ্র করে যারা মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছেন তাদের সাথে কি ব্যবহার করা হয়েছে, ইতিহাসে তাদের একটা জায়গা নিয়ে নেওয়ার মানে প্রতিষ্ঠা পাবার জন্যে যে সমালোচনা হজম করতে হয়েছে, যেভাবে চক্রান্তকে হজম করে তারা নিয়ে এসেছেন, তারপর বলা হচ্ছে প্রভুত্ববাদের নামে তাদের উপর প্রতি আক্রমণ নামে আসছে। এ সমস্ত ঘটনা যদি বলা হয় তাহলে কি বলা হবে যে ভারত থেকে বসে কুৎসা হচ্ছে মিডিয়া বা ভারত কিছু দখল করতে চাইছে? ভারতের দখলের কোনো প্রশ্নই এক্ষেত্রে আসে না। তার কারণ 1947 সালের পর ভারতবর্ষ একটি কোনো ঘটনা ছাড়া, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিত আলাদা, সেই পরিপ্রেক্ষিত নিয়ে ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আলোচনা করব। শ্রীলঙ্কা ব্যতিরেকে আর কোনো জায়গায় ভারত কখনো তার সেনাবাহিনীকে করেনি। এবং বাংলাদেশের ক্ষেত্রে বিশ্বের ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঘটনা তো রয়েছেই যে ভারত সেখান থেকে পাকিস্তান আত্মসমর্পণ করার পর কিছুদিনের মধ্যেই ভারত তার পূর্ণ সেনাবাহিনীকে তুলে নিয়ে চলে আসে। আজকের বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, একদিকে হেফাজত ইসলামের হুঙ্কার, এবং সেই হুঙ্কার কি রয়েছে সেখানে একটা ইস্কন্দর ধরে ধরে জবাই কর, এই যদি একটি সভ্য দেশের স্লোগান ওঠে তাহলে সেই দেশ নিয়ে বিশ্ব জনসমাজে কি প্রতিক্রিয়া তৈরি হতে পারে। ইস্কন নিয়ে তাদের গাত্রদাহ এখন এই মুহূর্তে একেবারে ধর্মযুদ্ধের দিকে যেন এগিয়ে নিয়ে যেতে চাইছে একটি শক্তি। অন্যদিকে ইস্কন তার বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি, সে কি সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছে, সে কি বাংলাদেশে কোনোভাবে হিন্দু রাষ্ট্রের কথা সে বলেছে, এই সমস্ত প্রশ্নগুলো কি আর আদৌ আছে? এইগুলো নিয়ে কিন্তু একটা জনমানুষের তীব্র আলোচনা চলছে। অন্যদিকে সমন্বয়কদের মধ্যে একের পর এক ভিডিও ক্লিপ দেখছি, না সে ক্লিপ আমরা কলকাতা বসে বা পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বসে কোথাও বসে আমরা কিন্তু সেই ক্লিপগুলোকে তৈরি করার কোনো অবকাশ নেই। সেই ক্লিপগুলো আসছে কিন্তু ইন্টারনেটের যুগে। বাংলাদেশের জাগ্রত বিবেক যারা রয়েছেন, বাংলাদেশের বহু গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ রয়েছেন যারা লড়াই করতে জানেন, তারা কিন্তু বলছেন এই যে ছবিটি, সেখানে স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক তিনি গিয়েছিলেন হচ্ছে একজন বিদেশি প্রতিনিধি দলকে নিয়ে, যে কিভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে আহতদের। সেখানে একটি তলা তিনি দেখে 6-7 জনের সাথে কথা বলে যখন চলে আসছেন, বাদ বাকি যারা আহত, এরকম অসংখ্য আহত হয়েছেন গুলিতে, তারা এসে তার গাড়িকে ঘিরে ধরে তারা সেখানে করছেন এবং তাদের উপর দিয়ে নাকি গাড়ি চলে গেছে, এরকম অভিযোগ রয়েছে। অর্থাৎ সমন্বয়কদের বিরুদ্ধে একদিকে যেমন প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, এটা ঘটছে, এই ছবিগুলো তো সেদিকে ইঙ্গিত দিচ্ছে কেন ঘটছে, আর অন্যদিকে লাগাতার পাল্টা আরোপ চলছে বিভিন্ন সমন্বয়ক থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক যে শক্তিগুলো রয়েছে, তারা বলছেন যে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে, ভারতকে তারা মনে করছে শত্রু দেশ, এরকমও কিছু কিছু আসছে। যদিও অফিসিয়াল স্টেটমেন্ট কোনো কিছুই নেই। অফিসিয়াল স্টেটমেন্ট বলতে আমি অন্তত ডক্টর ইউনূসের কথা বলবো এবং আসিফ নজরুলের কথা বলবো। আসিফ নজরুল নিয়ে তীব্র সমালোচনা বিভিন্ন ক্ষেত্রে এক একজন করছেন।
নাহিদ ইসলামের যে বক্তব্য, সমস্ত কিছু চর্চায় আনবো, কিন্তু শুরুতেই আপনাদেরকে যেটা দেখাবো, পূর্বাঞ্চলীয় অধিকর্তা ইসকনের রাধারমণ দাস, পূর্বাঞ্চলীয় অধিকর্তা রাধারমণ দাস এই যে বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি এবং সেখানে যে বক্তব্য তারা বলেছেন, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলতে চাইছেন রাধারমণ দাস। তিনি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন আর প্লাস নিউজকে, তার একটি সংক্ষিপ্ত অংশ আপনাদের কাছে প্রথমে তুলে ধরছি। লাস্ট 10-15 দিন থেকেই এরকম অনেক মিছিল হচ্ছে বাংলাদেশে, যেখানে ডিমান্ড করা হচ্ছে কি ইসকনকে ব্যান করা হোক। কিন্তু এই যে দুদিন আগের যে পোস্টটা যেটা মিছিলটা হয়েছে, ওখানে ওরা বলছে কি যদি বাংলাদেশ গভর্নমেন্ট ইসকনকে ব্যান না করে তাহলে আমরা এরকম যজ্ঞ শুরু করব যেখানের আহুতির হিসাবে ইসকনের ভক্তকে ধরে ধরে আমরা আহুতি দেব। আমরা ইসকনের ভক্তকে কিডন্যাপ করে টর্চার করে ওদেরকে এক একজনকে আমরা হত্যা করে দেব। তো এরকম থ্রেটগুলো দেওয়া হচ্ছে। আর এটা খালি একটা মিছিল না, এরকম আমি শুনছি অনেক জায়গাতে এরকম মিছিল করা হচ্ছে, ইসকনকে টার্গেট করা হচ্ছে। আমি ভক্ত সঙ্গে কথা বলছিলাম কি হঠাৎ কি হলো কি ইসকনের পেছনে এরকম লেগে গেছে। খালি উগ্রপন্থীরা নয়, আমরা দেখলাম কি এক সপ্তাহ আগে ঢাকা ইউনিভার্সিটির যারা মুসলিম ছাত্র ইউনিয়ন একটা ছিল, ওরাও একটা প্রেস কনফারেন্সে বলছে কি ইসকন টেররিস্ট অর্গানাইজেশন, ইসকনকে ব্যান করা হোক। ওর আগে আমরা দেখলাম 10 দিন আগে মনে হয় ঢাকার একটা বাংলা নিউজ পেপারে একজন মুসলিম খুব ফেমাস সাংবাদিক আছেন, উনি প্রেস কনফারেন্সে ডিমান্ড করছে কি ইসকনকে ব্যান করা হোক, একটা আতঙ্কবাদী সংগঠন আছে। তো এটা আমরা যে কেউ শুনছে পুরো ওয়ার্ল্ডে সবাই হাসছে, ইসকনকে টেররিস্ট অর্গানাইজ। আমাদের কি ভুল? আমরা কি ওখানে যখন ওয়ার জোনে আপনারা দেখেছেন কি ওয়ার জোন হোক না হলে কেউ লোক যখন ন্যাচুরাল ক্যালামিটিস হোক, আমাদের ভক্তরা সব সময় তৎপর হয়ে ওরা যায় ওয়ার জোনে। আমাদের অনেক ভক্ত সেবা করতে সময়ও মারা গেছে। জানা গেছে যে সদ্য যে ঘটনা মানে ন্যাচারাল ক্যালামিটি হয়েছে এবং যেখানে ইসকনের লোকেরা তারা সাহায্য করেছেন, ক্ষুধার্তদের খাদ্য দিয়েছেন, সুরক্ষা দিয়েছেন। কারেক্ট। আমরা জাস্ট কোভিড এত বড় হলো, কোভিড সময় আমরা 15 কোটি আমরা মিল সার্ভ করেছি। ইসকন আজ পর্যন্ত 8 বিলিয়ন প্লেটস অফ ফুল মিল আমরা পুরো বিশ্বতে আমরা ডিস্ট্রিবিউট করেছি। স্টিভ জবস ওনার একটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা দেখবেন, গুগলে সার্চ করবে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কমেন্সমেন্ট অ্যাড্রেস, ওখানে উনি বলছেন কি যখন আমি ছাত্র ছিলাম, উনি যখন ছাত্র ছিলেন ওনার পাশে এত টাকা ছিল না কি বাস রাইডও বাসের টিকিটও করার জন্যে, কিন্তু উনি 8 মিল হেঁটে যেতেন ইসকন মন্দিরে। কেন কি ওখানে গিয়ে উনি প্রত্যেক দিন উনি অ্যাটলিস্ট এক সময়ের উনি ভালো খাবার খেতে পারতেন। উনি বলছেন কি আমি যখন ইসকন মন্দিরে যেতাম ওটাই আমাকে আমার শরীরকে রেখেছে, কেন কি আমার ও সময় এরকম টাকা ছিল না। আরও অনেক কথা রাধারমণ দাস বলেছেন, যেটা পূর্বাঞ্চলীয় তিনি অধিকর্তা। পূর্বাঞ্চল মানে কলকাতা থেকে শুরু করে পুরো নর্থ ইস্ট, যেখানে ক্রমাগত হুমকি নানা রকম দেওয়া হচ্ছে। এবং ইসকন নিয়ে যে বক্তব্য, ইসকন স্বাভাবিকভাবে সেটাকে খণ্ডন করেছেন এবং বাংলাদেশে যে সাম্প্রতিক যে দুর্যোগগুলো যখন হয়েছে, ঝড় প্রবণতা বা যখন লণ্ডভণ্ড হয়েছে বা কোভিডের সময় সেই ইসকনে আশ্রয় দেওয়া, খাদ্য দেওয়া, ধর্ম নির্বিশেষে সেই ইসকনকে এখন হচ্ছে জঙ্গি বা টেররিস্ট অর্গানাইজেশন বলা হচ্ছে। আমরা এই বিষয় নিয়ে যাব, কিন্তু বিস্তারিতভাবে শুনবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যানেল রয়েছে এবং গোটা বিষয়টা আজকে আপনাদের কাছে আরও তুলে ধরবেন। রয়েছেন ডক্টর আশিস দাস, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বিভাগীয় প্রধান অধ্যাপক, রয়েছেন বিশিষ্ট সাংবাদিক লেখক সুকুমার দেবনাথ, দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং অবশ্যই রয়েছেন আমাদের সঙ্গে আজকে স্টুডিওতেই প্রতিরক্ষা ভাষ্যকার মিস্টার আর কে শ্রীবাস্তব। মিস্টার আর কে শ্রীবাস্তবকে দিয়েই শুরু করব। মিস্টার শ্রীবাস্তব, এই যে 10-12 দিন ধরে এটা মানে শুরু হয়েছে, আমি শুরুতে নিশ্চয়ই খেয়াল থাকবে, দর্শকদের নিশ্চয়ই খেয়াল রয়েছে, যারা ভুলে গেছেন তাদেরকে আরেকটু মনে করে দিই। রাধারমণ দাস বলছিল 10-12 দিন আগে একজন সাংবাদিক মাহমুদুর রহমানের কথা বলেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্র ছিল, ইনকিলাব বলে একটি সংগঠন, তারা প্রথম মানে একটি প্রেস ক্লাবে
ঢাকা প্রেস ক্লাবে তারা সাংবাদিক সম্মেলন করে বলেছিল যে ইসকনের এত সাহস কিভাবে হয়, তারা ওখানে জমায়েত করে দীর্ঘদিন ধরে এরকম দাবি করছে। দাবিটা ছিল 8 দফা দাবি, খুবই একটি মামুলি দাবি, এটাকে মেনে নিতে খুব বেশি কষ্ট হবার কোনো কিছু ব্যাপার নেই। কিন্তু তৎসত্ত্বেও এখন যা পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতি কি বলে একটা হিন্দিতে এক কাহাবাত হয়, আ বাইল মুঝে মার, অনেকটা কি সিচুয়েশন সেরকম তৈরি করতে চাইছে, মানে সমন্বয়কদের যে সরকার, আ বাইল মুঝে মার, এরকম কি বলা যায়? দাদা একটা মিনিট দেবেন, মানে কয়েকটা সেকেন্ড। সেটা হচ্ছে যে আমরা সাংবাদিক হিসাবে আমি আপনি বা আপনার এই সংস্থা সবাই সাংবাদিক, যেভাবে সাংবাদিকদের উপর বাংলাদেশে নির্যাতন হচ্ছে, তাদের অ্যাক্রিডিটেশন কার্ড কেড়ে নেওয়া হয়েছে, তাদের কোনো জায়গায় মানে ঢুকতেই দেয় না, মানে ক্যামেরা বের করলেই তাদের মারছে এই সমস্ত সমন্বয়করা। এই যে ভয়ঙ্কর অত্যাচার চলছে সাংবাদিকদের উপর, আমরা চাই সারা বিশ্ব গর্জে উঠুক যে সাংবাদিকদের অধিকারে কখনো কোনো দেশ, কোনো গণতান্ত্রিক দেশ হাত দিতে পারবে না, দেবে না, এবং যারা দিয়েছে তাদের বিচার চাই। ডক্টর ইউনূস, আপনি নোবেল বিজয়ী, আপনার কাছে অনুরোধ, এদের বিচার করুন। যে সাংবাদিকদের কাজ করতে যারা না দেয়, তারা তো গণতন্ত্রটাকেই ধ্বংস করতে চায়। বেশ, আমি এটা নিশ্চয়ই আমি ধন্যবাদ জানাবো সুকুমার বাবুকে। আমি বলবো আজকে আন্তর্জাতিক প্রেস ডে, ইন্টারন্যাশনাল প্রেস ডে, এবং সেই সময়টা দাঁড়িয়ে যখন এই অনুষ্ঠান করছি, অন্তত শতাধিকের এরকম অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে, এবং বহু সাংবাদিক সে সুভাষ সিংহ রায়ের মতো সাংবাদিক থেকে শুরু করে শ্যামল দত্তের মতো সাংবাদিক বা সোমা ইসলামের মতো একজন জনপ্রিয় সঞ্চালিকা এবং একজন দক্ষ সাংবাদিক, তারা প্রত্যেকেই কিন্তু গ্রেপ্তার হয়ে রয়েছেন। অভিযোগ একটাই, তারা নাকি সকলেই আওয়ামী লীগের দোষর, মানে সাংবাদিকের থেকে আওয়ামী লীগের স্টিগমা দেওয়া হচ্ছে। আমি আর কে শ্রীবাস্তবের কাছে আসব প্রথমে। এই যে ব্যাপারটা নিয়ে যা পরিস্থিতি তৈরি হয়েছে ইসকন প্রসঙ্গে, যেটা বলছিলাম আর কি, তারা যে পরিস্থিতিটা তৈরি করেছে, কি বলবেন? দেখুন, সবথেকে আগে আমি বলবো আমাদের এই স্টুডিওতে কীরকম আমরা ইমোশনাল হয়ে গেলাম একটা আমাদের জার্নালিস্টদের নিয়ে। এটা তো ফ্যাক্ট। এই হিডেন এজেন্ডা আছে, হিডেন এজেন্ডা, এদের মুখোশ নিয়ে এরা কথা বলে, ওই মুখোশটা আস্তে আস্তে ফসকে পড়ছে। আপনি জানেন 100 দিন হয়ে গেছে এদের। 100 দিনের মধ্যে কি হলো? 100 দিনের মধ্যে কি হলো এদের? 90 দিনের পর আপনি যতগুলো দেখবেন এই ইসকন নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এটা লাস্ট 10 ডেজে শুরু হলো। এটা কেন? এটা হিডেন এজেন্ডাটা কি আছে এটা আপনি বুঝুন আগে। এই হিডেন এজেন্ডা বুঝতে পারলে আপনি বলবেন আমাদের সাংবাদিকদের উপরে কীরকম এরকম কেন হচ্ছে, ইসকনকে কেন আপনারা এ করছেন, টার্গেট অডিয়েন্সটা কি, মেসেজ কি দিতে চাইছে, কারা ওই মেসেজ দিচ্ছে। এটা যদি আমরা ধাপে ধাপে বুঝতে পারি, আমরা বুঝতে পারবো যে আমাদের যে আছে কি নাম ইন্টারিম গভর্নমেন্ট আছে, ওদের ডেজ আর নাম্বারড। ওরা জানতে পেরেছে। আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি একটা গেস্ট হাউসে বসে আছেন, উনিও অপেক্ষা করছেন একটা হেলিকপ্টার। আমি শিওর উনি আজকে বলে দিয়েছেন বা 10 দিন ধরে বলে দিয়েছেন ওনার চিফ অফ আর্মি স্টাফকে আমার জন্য হেলিকপ্টারতে রাখো, আমি ফ্রান্সে বেরোবো। কেন? যে উনি তো বায়নাবাদ যেতে পারবেন না, উনি ইন্ডিয়াতে আসতে পারবেন না, হয়তো মাঝে মাঝে উনি শ্রীলঙ্কা বাও যেতে পারবেন না, মালদ্বীপ, তাই জন্য উনি পাঠিয়েছেন। উনি জানেন ওনার গাড়ির ইন্ধন যেটা আছে ওনাকে বেশি দূর নিয়ে যেতে পারবেন না। নাও কোয়েশ্চেন ইজ ওয়াই ওরা ইসলামকে ওরা কেন এরকম করলো? এইটা খবর পাওয়ার জন্যে আপনাকে আমি আসছি আপনার কাছে। আশিস বাবু, আমি এখানে এই যে একটা কথা বললেন না, ডক্টর ইউনূসকে যে কেন তিনি নিজে বলেছিলেন এই ছাত্র সমন্বয়করা তাকে বসিয়েছেন ক্ষমতায়, আমি তারা বলবে আমি চলে যাব। এখন ছাত্র সমন্বয়করা বসিয়েছেন, 52 জনের সমন্বয়ক টিম তৈরি করা হয়েছিল। মাহফুজ আলম তিনি 52 জন মাস্টার মাইন্ড। এখন অবশ্য অনেক সমন্বয়কে সবাই নিজেদের মাস্টার মাইন্ড বলে দাবি করে। মাস্টার মাইন্ড 52 জনের মধ্যে থেকে 2 জনে শিখে ছিঁড়েছে ওখানে। পরবর্তী অধ্যায়ে রয়েছে ফারুকিকে, তো আর না, ফারুকিকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। ফারুকিকে তো আর ছাত্র বলা যাবে না, তিনি সিনেমার গুরুদেব বাংলাদেশের, এবং ব্যবসায়ী বসির সাহেব যিনি বিখ্যাত গ্রুপ। তাহলে সমন্বয়করা তাকে বসালেন ডক্টর ইউনূস। এই যে ব্যাপারটার মধ্যে শুধু একটাই মানে কি কারণ ছিল যে
যেভাবে হাসিনাকে রেজিমকে শেষ করে মুক্তিযুদ্ধের সামনে যে চেতনাটাকেই হচ্ছে সরাসরি চ্যালেঞ্জ জানানো, এটাই ছিল কি অ্যাকচুয়াল উদ্দেশ্য, মানে যেটাকে মিস্টার আর কে শ্রীবাস্তব বলছেন হিডেন এজেন্ডা? না, একদম শ্রীবাস্তব সাহেব একদম ঠিকই বলেছেন, হিডেন এজেন্ডা তো আছেই, এটা প্রথমে স্বীকার করতে হবে। কারণ এই 5ই অগাস্টের যেটাকে ওরা কোড আনকোড বিপ্লব বলে, কোড আনকোড গণ অভ্যুত্থান বলে, গণ অভ্যুত্থান কিন্তু গণ অভ্যুত্থানের 18 কোটি দেশের মানুষ, তো আপনি দেখবেন 1 লক্ষ ছেলে মেয়ে বা অন্যান্য মানুষরা রাস্তায়, হার্ডলি ধরুন 2500 অব্দি যান, 25 লক্ষ নেমেছিল। তাহলে গণ অভ্যুত্থানের যেটাকে আমরা বলি, যাকে গণ অভ্যুত্থান তার ডেফিনেশন, এটা যায় না এখানে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এই যে ইউনিস সাহেবের আপনি কথা বললেন, তাকে ইউনিস সাহেব প্রথম দিন বলেছিলেন তো আমাকে বসিয়েছে এরা ডেকে এনে। তার মানে এই যে তত্ত্বাবধায়ক সরকার সোকল্ড, এর মালিক কিন্তু ইউনিস নন, এর মালিক কিন্তু যারা বসিয়েছিল তারা। তাহলে ইউনিস সাহেবের এখন মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েও কিছু করার নেই, তার মানে উনি কিন্তু পুতুল। তাহলে একটা দেশ যেটাকে বলছে বিপ্লব করে পরিবর্তন হয়েছে, যেটাকে বলছে গণ অভ্যুত্থান করে পরিবর্তন হয়েছে, সেই দেশের যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তিনি পুতুল, তার প্রভুরা কিন্তু সব সমন্বয়করা। এবার তারা দেখছে যে আমরা যাকে বসালাম ডেকে এনে, ফ্রান্সে ছিলেন, ফ্রান্সে কি সব মানে তখন মনে কিছু একটা ফুটবলের কিছু হবে হয়তো, আমার এত খেয়াল নেই, অলিম্পিক হতে পারে, সেখান থেকে উনি এলেন। মানে এই বাংলাদেশে যখন ঘটনাক্রমগুলো ঘটছে, যাই হোক না কেন, ইউনিস সাহেবের কোনো ভূমিকা নেই কিন্তু সেই অর্থে। উনি তখন আনন্দে একটা অন্য সরকারের আতিথেয়তায় সেখানে তার বিলাসবহুল জীবনযাপন করছেন। নামে গ্রামীণ ব্যাংকের জামাকাপড় পরেন, কিন্তু প্রচুর টাকার মালিক। না হলে এর আগের আমেরিকার নির্বাচনে ওই এত কোটি টাকা তিনি ওই মানে ডেমোক্রেটিক পার্টিকে দান করতেন না, দিয়েছিলেন। তাহলে এই জায়গা থেকে তিনি বসাচ্ছেন কাদেরকে খুঁজে খুঁজে, যারা আওয়ামী লীগের তরফ থেকে একটু সেফগার্ড হবে। কারণ আপনি দেখবেন যাদেরকে সমন্বয়ক হিসেবে বসিয়েছেন, আমরা নিজেরাও আলোচনা করছিলাম যে তাতেও কিন্তু আওয়ামী লীগপন্থী লোকেরা আছে এবং সংখ্যায় অনেক। তার মানে আওয়ামী লীগের যে বিক্ষুব্ধ মানুষজন, তাদেরকে ঢুকিয়ে এনে এই মুহূর্তে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগীকরণ করানোর চেষ্টা করছে মানে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে। এটা একটা কৌশল। আর ফারুকের কথা বলছেন, এই অভ্যুত্থানের সময় ফারুক, মানে অভ্যুত্থান, আবার বলছি কোড আনকোড, আমার কথা নয়, আমি অভ্যুত্থান মানি না এটাকে, সেই সময়ে ফারুকই কিন্তু আওয়ামী লীগের হয়ে কথা বলেছে। সেই সময় ফারুকই কিন্তু শেখ মুজিবুর রহমানের যখন বাড়ি ভাঙচুর হচ্ছে তখন তার হয়ে কথা বলেছেন। সেই ফারুকই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাতে জায়গা পেলেন। মানে বাংলাদেশের যারা তথাকথিত ধরে নিন আওয়ামী লীগ বিরোধী মানুষরা, যারা এই উত্তাল পরিবেশের সমর্থক ছিল, তারাও ক্ষুব্ধ, কিন্তু তারা বাইরে। আম জনতা, আপনি বাংলাদেশের আম জনতার অবস্থাটা কি দেখুন। এই তত্ত্বাবধায়ক সরকার 3.5 মাস প্রায় তো হতে চললো, আমি পরে বলছি। আমি আম জনতার আসার আগে আমি খুব সংক্ষেপে প্রথমে একটু জেনে নেব যে এই যে ঘটনাটা এই জায়গায় আসছে, এদের কোথাও একটা জায়গায়, যেমন কেউ কমেন্ট করছেন ইতিমধ্যেই যে নর্থ ইস্ট নিয়ে ভারতে বলছে যে বাংলাদেশ নিয়ে কিছু বলার আগে নর্থ ইস্ট নিয়ে একটু ভাবুন। এই যে নর্থ ইস্ট, ডক্টর ইউনূস শুরুতেই বলে রেখেছিলেন যে বাংলাদেশকে ইনস্টেবল করতে চাইলে তাহলে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় ইনস্টেবল হবে, অর্থাৎ একটা হুমকি দিয়ে ভারত রাষ্ট্রের মানে তার ব্যবস্থাকে কোনো একটা জায়গায় সে একটা চ্যালেঞ্জের সামনে নিয়ে এসে। কিন্তু তখনই তো ভারত রাষ্ট্রের এই চ্যালেঞ্জকে পাল্টা ছুড়ে দেওয়া যায় যদি তার অভ্যন্তরীণ অবস্থাটা ভালো থাকে। নিজের ঘরের মধ্যে আগুন জ্বলছে, ঢাকা শহর অবরুদ্ধ থাকে বেশিরভাগ সময়, এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশ কি একটা পার্মানেন্টলি একটা খুব গভীর সংকটের মধ্যে খুব শীঘ্রই উপস্থিত হতে চলেছে? আপনার এখানে আলোচনা হয়েছিল, আমরা তখন এতটা বাংলাদেশ হয়ে ওঠেনি, আমরা একটা আলোচনা করেছিলাম যে আমরা যেমন এই 7 সিস্টার নিয়ে ভুগি, এটা তো অস্বীকার করা যায় না, সেখানে বিভিন্ন রকম আউটফিটরা কাজ করে। আমরা তখন বলেছিলাম যে এটা যদি হয় তাহলে চিটাগাং, রংপুর, রাজশাহীতে কাউন্টার হবে, হলো
তখন কিন্তু ওখানে আন্দোলন শুরু হয়নি বাংলাদেশে, আমরা এইখানে বসে আলোচনা করে বলেছিলাম, তখন কিন্তু পাল্টা হলো। চিটাগাংয়ে কি করে দিল, এত সৈন্যবাহিনী থেকে আরম্ভ করে সব এত বিরোধিতা সত্ত্বেও যে বিশাল মিছিল করলো, কাউন্টার করলো। আমি যতদূর জানি কোনোদিন হিন্দুরা এইভাবে কোনোদিন কাউন্টার করতে পারেনি এককভাবে। তারা তখন লড়েছিল ৭১-এ হিন্দু মুসলমান সবাই মিলে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে, কিন্তু এইবার হিন্দুরা লড়লো। পরে আপনার ইসকন এসছে, তারা নেতৃত্ব দিয়েছে। আজকে ইসকনকে ওরা ওভাবে যে মৌলবাদী আক্রমণ করেছে, আজকে কিন্তু ওরা বুঝতে পারছে যে এর ফলটা কি হলো। আজকে তুলসী গাবার্ডের মতো একজন হার্ডকোর হিন্দু এবং যে এই ইসকনের একদম মানে ডাইহার্ট ভক্ত, ডাইহার্ট ফলো না, ওখানে উনি দীক্ষিত বটে, হিন্দু ধর্ম ওখান থেকে গ্রহণ আজকে করেছে। তাকে দিচ্ছে কি, আমি মানে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ, তার ইন্টেলিজেন্সের পুরো দায়িত্ব, মানে এটা ভাবা যায় না। এটা দুটো জিনিস আমার কাছে, যে যে এটা ডক্টর ইউনুসকে কে বসালো, জো বাইডেন ডেমোক্র্যাটরা বসালো একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এখানে একটা খ্রিস্টান করবে, আর তার থেকেও বড় হচ্ছে চাপে রাখা। আপনি এটা জানেন যে ইদানিং জয়শঙ্করের মাধ্যমে চীন এবং ভারতের একটা টাই আপ হচ্ছিল, সেটা কিন্তু ওদের একটা দারুণভাবে ধাক্কা দিয়েছে যে যদি চীন আর ভারত এক হয়ে যায় তাহলে এশিয়াতে আমরা আর নাক গলাতে পারবো না। আমি একটু আসবো তখনই ঢুকে গেল আর কে শ্রীবাস্তবের কাছে। চীন, রাশিয়া বা ইসকন, রাশিয়াতে ইসকনের যেরকম প্রসার এবং প্রচার আছে, সব মিলিয়ে এইরকম একটা আন্তর্জাতিক মহলে এই যে ঘটনা, এবং সবচেয়ে সেন্সিটিভ এরিয়া, মানে চিটাগাং, যেমনি ডক্টর ইউনুস বা অনেক বাংলাদেশের ইয়েরা বলেন যে 7 সিস্টার চিকেন নেককে করে দেওয়া হবে, সারাক্ষণ চিকেন নেক তো বাংলাদেশেও আছে। হ্যাঁ, নিজেদের চিকেন নেক যে আছে, চিকেন নেকটাকে চিপে ধরে একেবারে এই যে সমস্ত কষ্ট কল্পনাগুলো করে মানুষকে তাতিয়েছে এতদিন ধরে, কোথাও একটা জায়গায় গিয়ে এটা তো ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। সমন্বয়কদের নিজেদের মধ্যে নেই, এবং কোথায় কি কি ঘটনা, চুরি, বাটপাড়ি, তোলাবাজি, হচ্ছে সম্পত্তি ছিনিয়ে নেওয়া, বিভিন্ন জায়গায় হচ্ছে ট্রাফিক জ্যাম, জিনিসপত্রের অগ্নিমূল্য, মানে বলা শেষ হবে না। এই সমস্ত দাঁড়িয়ে তুলসী গাবার্ডের প্রশ্নটা সামনে চলে এলো। কোথাও দাঁড়িয়ে বলা যায় একটা বড় রকমের সমস্যায় গিয়ে এবার দাঁড়াতে চলেছে। হয়তো কিছুদিন অবধি একটা জেস্টেশন টাইম এখনো পাবে, আমার কেন জানি না মনে হচ্ছে, আমার অভিজ্ঞতায় জেস্টেশন টাইম এখন একটা পাবে। জানুয়ারি 20 তারিখের পর থেকে আর কতটা কি হবে সেটা একটা বড় প্রশ্ন। কি অ্যাসেস করবেন মিস্টার শ্রীবাস্তব? দেখুন, এটা আজকে যে ডিজিটাল যুগে একটা ইনফরমেশন ওয়ারফেয়ার করে একটা জায়গা আছে, ওর মধ্যে কোনো গুলি চালানো হয় না, বুঝলেন? ওখানে মাইন্ড ইজ দ্য টার্গেট, মাইন্ড ইজ দ্য ওয়েপন। আর ওর মধ্যে একটা সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হিউম্যান টেরেন অ্যানালিসিস। হিউম্যান টেরেন কি এটা মাটি নিয়ে কারবার নয়, এটা মানুষের দিমাগ অ্যান্ড দিল নিয়ে কারবার, রাইট? এই হিউম্যান, আপনি যখন একটা পারসেপশন বানাচ্ছেন, আপনি যখন একটা স্টেটমেন্ট দিচ্ছেন, ওর একটা টার্গেট অডিয়েন্স আছে। আপনি দেখুন তো আমাদের হরিয়ানা ইলেকশন কে কোন পলিটিক্যাল পার্টিকে বলা হচ্ছিল, কি রেজাল্ট ফলাফল হলো। আপনি আমেরিকাতে দেখুন, খুব হাড্ডাহাড্ডি লড়াই আছে। আজকে দেখুন ট্রাম্প কোথায় আর কমলা হ্যারিস কোথায়। তো আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে একটা তৈরি করা হয় একটা পারসেপশন, আর যারা ওই ডিজিটাল চ্যানেলে চলে ওরা মনে হয় কি এটাই হচ্ছে, কিন্তু বাস্তবে ওটা হচ্ছে না। বাংলাদেশে যারা আছেন ইন্টারিম গভর্নমেন্টে, ওদের টাইম শেষ। আপনি তো যুগের কথা বললেন, আমরা বলি জেনারেশন। এই জেনারেশনের টাইম আছে, তার মানে একটা ভ্যালু, সেট অফ আইডিয়া, সেট অফ ব্র্যান্ড, ওটা অবলিটেট, ওটা শেষ, ওর আর কেউ ইস্তেমাল। মনে আছে আমাদের কাছে বাড়িতে একটা নম্বর ঘোরানো টেলিফোন ছিল, আজকে তো কেউ জানে না, আজকালকার বাচ্চারা জানে না। ওটা একটু যুগ লেগেছিল, কিন্তু মোহাম্মদ ইউনুস আর ওর ইন্টারিম সরকারের বেশি টাইম নেই এই ইনফরমেশন ওয়ার যুগে। ওনার যে ক্রেডিবিলিটি আছে বাংলাদেশে, ওনার যে ছিল, যে নিয়ে উনি এসেছিলেন আজকে 5 আগস্ট 100 দিন আগে, ওটা সব শেষ, আর খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে। নাও দেখুন আমাদের বাংলাদেশ ভাইয়ের বোন, আমি দেখছি, আমি 3 রকমে আমাদের বাংলাদেশ ভাই বোনরা আছেন, পুরো বিশ্বে ছড়িয়ে আছেন। একটা গ্রুপ যেটা আছে ওটা বিশ্বে আছেন, ওরা সবাই দেখুন না এমপি ইলেক্টেড,
ওরা মিনিস্টার আছেন ওখানে, সব ফিল্ডে ওরা আমাদের বাংলাদেশ ভাই বোনরা এত ইন্টেলেকচুয়াল, ইংল্যান্ডে যান, আমেরিকা যান, ইউরোপে যান, আমি অনেক জায়গায় গেছি, ওদেরকে দেখেছি আমি। দে আর ডুইং ভেরি ওয়েল, দে আর ডক্টর, দে আর ইঞ্জিনিয়ার, দে আর থিঙ্কার, দে আর রাইটার, দে আর ক্রিয়েটিভ। ওরা তো কোনোদিন ইসকনে কথা বলে না, ওরা কোনোদিন আপনার ধর্ম নিয়ে রাজনীতি করে না, একটা ওই যুগটা আছে। ইভেন আমাদের জিয়াউর রহমানের ছেলে হোক বা শেখ হাসিনা ওয়াজিদের মেয়ে আর ছেলে, দুজনেই তো বাংলাদেশের বাইরে। কোনো রকমে আপনি বলতে পারেন কি ওরা একটা আছে, কমনাল আছে, ওরা কোনো রিলিজিয়াস দিয়ে ওরা রাজনীতি করছে না। বাংলাদেশ ভিতরে দু রকম লোক আছে, একটা মেজরিটি লোক আর একটা অল্প সংখ্যক লোক যারা রাজাকার। আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, ওদের নম্বরটা খুব কম। ওরা কোন রকমের টুল কিট লাগিয়ে, পয়সা লাগিয়ে ওরা 5 আগস্টে এটা কিছু চেঞ্জ করলো। এই যে পয়সা লাগানোর কথাটা বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা, আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখি। কোথাও একটা জায়গায় হচ্ছে ইন্দো আমেরিকান যে গ্রুপগুলো রয়েছে, ইতিমধ্যে তারা ডোনাল্ড ট্রাম্পকে বলতে শুরু করেছেন যাতে বাংলাদেশের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যে ক্রমবর্ধমান যে সংখ্যালঘু নির্যাতন বিভিন্ন ক্ষেত্রে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, সে কারণে আর্থিক অবরোধের যাতে লাগানো হয়, সেই জন্য তারা ইতিমধ্যে লবিং করতে শুরু করেছেন। তারা গিয়ে বলতে চাইছেন এই রকম যে জায়গাটায় অবস্থা আজকে বাংলাদেশের মানুষের খাদ্যদ্রব্য যে উত্থানটা হচ্ছিল, একটা মধ্যবিত্ত স্ট্যাটাস, বাংলাদেশ উদীয়মান একটি রাষ্ট্র, যে ডেভেলপিং নেশনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, তার আজকে এইরকম একটা জায়গায় গিয়ে সেদের নিজেদের উপস্থিত করলো শুধুমাত্র ধর্মীয় কারণে, শুধুমাত্র হচ্ছে সংখ্যালঘু বা হিন্দু বিদ্বেষের কারণে। এটাই কি মানে মেনে নিতেও তো খুব কষ্ট হচ্ছে। না না, শুনুন, ডক্টর ইউনূসের একটা জায়গায় লক্ষ্য করুন, ওর হাত থেকে আমেরিকা চলে গেছে, ওর কেউ নেই। ও এখন পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে অস্ত্র আনছে, জাহাজে করে অস্ত্র আসছে। এই যে একটা ভয়ঙ্কর খেলা খেলছে, মানে যদি সেনাবাহিনীর সঙ্গে ক্লাশ লাগছে শুনছি, যদি সেনাবাহিনীর সঙ্গে ক্লাশ লাগে তাহলে আমাদের দুশ্চিন্তার কারণ নেই, কিন্তু সেনাবাহিনীও যদি ওর লাইনে চলে যায় এবং পাকিস্তানের থেকে ওই অস্ত্রপাতি এনে এখানে যদি, যেটা আপনি সেভেন সিস্টারের কথা বলছেন, এখানে যদি প্রথম আর কি 1971 সালের পর প্রথমবার হচ্ছে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশে এসে উপস্থিত মানে হলো, এবং সেটার মধ্যে কি আছে নোবডি নোজ। কেন মনে আছে নিশ্চয়ই যে লুৎফুজ্জামান বাবর, তাকে ওই যে প্রায় 12টা ট্রাক ধরা পড়েছিল তখন শেখ হাসিনা মানে বিএনপির সময়। লুৎফুজ্জামান বাবরকে দেখা গেছিল একেবারে হার্ডকোর একজন হচ্ছে মৌলবাদী যে মন্ত্রী হয়েছিল, প্রতিমন্ত্রী, তাকে দেখা গেছিল এবং সেই জেল খাটছে। এরকম অনেকেই তারা ছাড়া পেয়ে গেছেন। সুতরাং এই কনসাইনমেন্ট বা এই এবং হচ্ছে আর্থিক অবরোধ আগামী দিনে তাহলে বাংলাদেশকে একটা আগ্নেয়গিরির উপর গিয়ে দাঁড়াতে চলেছে। বাংলাদেশ তো আগ্নেয়গিরির ওপরে এক্ষুনি আছে, কারণ আমরা আজকের আলোচনায় একদম শুরুতেই যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে বৈষম্য বিরোধী সরকার, মানে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা হোতা, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে বৈষম্যকেই লাগু করছে। নাম্বার 1, কেন আগুনের ওপর আছে। 2, বাংলাদেশের মুক্তমনা সাংবাদিক, মুক্তমনা লেখক, বুদ্ধিজীবী, মুক্তমনা মানুষ আজকে কিন্তু ঘরের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দিয়েছে। এই ঢুকিয়ে রাখাটা সম্ভব না, এটা কিন্তু আগ্নেয়গিরির ওপরে আছে। তারা তো একটা সময়ে ফেটে বেরোবে, সেটা একটু সময় লাগছে কিন্তু বেরোবে। 3, সমস্ত কিছু সংবাদপত্রের খবর যা কিছু দেখাচ্ছে সব সেন্সর। এটা ওরা স্বীকার করবে না, এরা বলবে এই যে আপনি শুরু করেছিলেন আমরা অপপ্রচার করছি, কিন্তু বাস্তবটা এরা স্বীকার করবে না। এবং 4, ছাত্ররা, যারা সাধারণ ছাত্র, যারা কোনো কারণে এই আন্দোলনের সেই সময় ভুল বুঝে শরিক হয়ে গেছিল, তারাই আজকে আবার বাংলাদেশের স্লোগান দিচ্ছে যে সমন্বয়করা বাটপার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সমন্বয়করা বাটপার মানে সমন্বয়করা যদি এই আন্দোলনের মুখ হয় তাহলে এদেরকে বাটপার বলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ফলে পুরো সার্বিকভাবে বাংলাদেশের আভ্যন্তরীণ যে পরিস্থিতি তার সাথে আন্তর্জাতিক পরিস্থিতির যে ট্রেন্ড, এটাকে যদি আমরা দুটোকে মেলাই একসাথে, তাহলে কিন্তু বাংলাদেশ পুরোপুরি আগ্নেয়গিরির ওপরে দাঁড়িয়ে আছে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর দুটো কথা বলে দেব, শ্রীবাস্তব স্যার একদম গোড়ায় বলছিলেন না হিডেন এজেন্ডা। আপনি দেখুন, তদারকি সরকার সংবিধান পাল্টাতে চাইছে। আমি জানি না, এটা কিন্তু নির্বাচিত সরকার নয়, নির্বাচিত সরকার এসে সংবিধান পাল্টাতেই পারে, কিন্তু তদারকি সরকার সংবিধান পাল্টাতে চাইছে। তার অভিমুখ কিন্তু দুটো।
এক, ধর্মনিরপেক্ষ শব্দটাকে আবার বাদ দিতে চাইছে, যেটা হাসিনা ফিরিয়েছিলেন। আর দুই, বারবার বলছে যে এখানে 90% মানুষ যেহেতু মুসলমান, সেই জন্য এটা একটা ইসলামিক স্টেট হবে। এগুলোই হিডেন এজেন্ডা। এইভাবেই বাংলাদেশকে গড়তে চাওয়া, আর 71-এর বাংলাদেশ যেভাবে গড়ে উঠেছিল, এই কনফ্লিক্টটা যখন শুরু হবে তখন কিন্তু বাংলাদেশ আরো মারাত্মক জায়গায় যাবে। কারণ আমার ব্যক্তিগত ধারণা, বাংলাদেশে আওয়ামী লীগপন্থী মানুষজন কিন্তু এখনো সংখ্যায় অনেক বেশি। তারা হয়তো কোনো কারণে ঘরের মধ্যে একটা ভয়ের কারণে কোণঠাসা হয়ে আছে। রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে তো সবাই ভয় পায়, সব মানুষই ভয় পায়। আমরা তো দিনের শেষে আম আদমি, সাধারণ মানুষ। রাষ্ট্রীয় সন্ত্রাসের সাথে পাল্লা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। ফলে এরা যখন আবার একই রকম জায়গায় আসবে, তখন কিন্তু এই চিত্রটা খুব তাড়াতাড়ি পাল্টে যাবে। শ্রীবাস্তব সাহেব যেটা ইঙ্গিত দিচ্ছেন, আমি কিন্তু একমত। সমন্বয়করা কিন্তু ঘেরাও হয়ে গেছে, তারা আস্তে 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 বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কুমিল্লাতে গিয়ে মার খেয়েছে, ওদের কিন্তু আর কেউ দুচক্ষে দেখতে পাচ্ছে না। ওদের এত টাকা আর এত ভালো গাড়ি কোথার থেকে আসলো, কে টাকা দিল, এই প্রশ্নগুলো উঠছে না। ওরা কিন্তু কার্যত শেষ। আমি আসবো মিস্টার কাছে। আপনি তো সরাসরি বলছেন যে ডেজ আর নাম্বারড। ডক্টর ইউনূস আমার কোথাও আগ্নেয়গিরির উপর বসে রয়েছে এই মুহূর্তে, আশিসবাবু বলছেন, এবং এক বিচ্ছিন্নভাবে একটা সমাজ আর ঐক্যবদ্ধ নেই। যেটা 5ই আগস্ট দেখা গেছিল, যেসব মানুষ এবং যারা আওয়ামী লীগেরও কট্টর সমর্থক, তারা বলেছেন নিশ্চয়ই কোথাও ভুলভ্রান্তি ছিল, তারা বারবার বলেছেন। তবে তখনও তারা সন্দেহ প্রকাশ করেছিলেন, কারণ শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বলেছিলেন যে এইটা কিন্তু একটা, এর মধ্যে ছাত্র সমাজ নেই, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, তাদের পেছনে খেলছে এক বৃহৎ শক্তি। সজীব ওয়াজেদ জয়ের পরিষ্কার কথা ছিল, সেটা হচ্ছে পাকিস্তানের ISI, তার দিকে এঙ্গেজ ছিল। আচ্ছা, মামুনুল হক, হেফাজতে ইসলাম, কি তার শক্তি রয়েছে বাংলাদেশে? সে যেভাবে আর কি ইসকনকে নিষিদ্ধ করতে হবে, নানা কিছু প্রতি মুহূর্তের একটা, যেটা রাধারমন দাসের 10 দিন ধরে কন্টিনিউয়াস জিগির চলছে। কি বলছেন শুনুন। ইসকনকে নিষিদ্ধ করানো হয়, এদেশের ঘাটে বন্দরে রাস্তাঘাটে এক মারামারি আর হত্যা যজ্ঞ পরিচালিত হবে। আজকে আমাদের 10 ও তাজরিস বাদ দিয়ে বাংলাদেশ, এই জাতি, এই মাটির পবিত্রতা রক্ষার জন্য, এই দেশের মানুষের তাহজিব তামাদ্দুন, এই দেশের মানুষের সংস্কৃতিকে রক্ষা করার দাবিতে ঘৃণিত সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি নিয়ে ঢাকা উলামা ঐক্য পরিষদ আজকের এই মানববন্ধনের আহ্বান জানিয়েছে। এটা আমাদের কোনো স্বার্থের দাবি নয়, এটা আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ উদ্ধারের দাবি নয়। আজকের এই মানববন্ধন এই দেশের প্রত্যেকটি মানুষের অস্তিত্বকে রক্ষা করার মানববন্ধন, ঠিক কিনা? প্যারে হাজিরিন, যদি এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে, মিস্টার শ্রীবাস্তব, আমি বলবো মিস্টার শ্রীবাস্তব নিশ্চয়ই আপনি এই বিষয়টার উপরই বলবেন তো, নিশ্চয়ই ছবিটা রাখতে। হ্যাঁ, দেখুন, আমাদের টুলকিটে একটা বড় জিনিস বলা হয়, আমরা বলি জুম ইন জুম আউট। জুম ইন জুম আউট মতলব কি হলো, যে যখন আপনার কোনো সাপোর্ট না থাকলে আমরা জুম ইন করে দিই। এটা আপনি ভিডিওটা আবার দেখবেন, আপনারা কোনো ভিড় তন্ত্র নেই, কোনো কিছু নেই, কে আছেন ইনি, কেন এরকম কথা বলছেন, কার নিয়ে কথা বলছেন, এটাই বলি আমরা টুলকিট, রাইট? এটা আপনার ফ্রড, এটা মিথ্যা। আমি একটু আপনি বলতে থাকবেন, আমি একটু প্রিয় দর্শক, আপনারা অনেকেই দেখছেন, সবাই মিলে বাংলাভাষী অনেকেই এই শব্দটার সাথে পরিচিত, টুল কিট। অনেকে ঠিক এটাকে গুগল থেকে গেলেও অনেকে মানে উদ্ধার করতে পারেন না। এই ছবি দেখা যাচ্ছে জুমে করা, এবং সেখানে কত ভিড় আছে কিছু না, কিন্তু এমন উত্তেজক বক্তব্য রাখছে, লোকে মনে করবে যে মানববন্ধন বুঝি সফল হয়ে লক্ষ লক্ষ মানুষ ইসকনের বিরুদ্ধে নেমে গেছেন। এটাকেই বলা হয়, এই ভাবটাকেই বলা হয় টুল কিট। মিস্টার শ্রীবাস্তব, দেখুন, আপনাকে আগে বললাম হিডেন এজেন্ডা, আর এই আলোচনার মধ্যেই ঘুরে আসলো ইনভিজিবল ফেস। না, 3-4টে জিনিস এখানে বলা খুবই দরকার, রাইট? ওর মধ্যে কি আছে? আপনি বললেন লঞ্জিভিটি। আপনার মনে করে দিই, আপনি তো অনেক বড় ইন্টেলেকচুয়াল। লঞ্জিভিটি মানে আমি যে জেস্টেশন টাইমটা মনে হয় জানুয়ারির
ওর আগে কেন বলছি আপনি 15 আগস্ট 1975 থেকে নভেম্বর 1975 তিনটে গভর্নমেন্ট চেঞ্জ হলো এই বাংলাদেশে, আর রক্তপাত বইল, রাইট? একটা মুজিবুর রহমান গেলেন, তারপরে ফারুকি গেলেন, তারপরে আপনি জিয়াউর রহমান এসছেন। আমাদের আজকে তাজউদ্দিন থাকলে এই বাংলাদেশ মানুষকে এরকম করতে হতো না, এরকম জিনিস ফেস করতে হতো না। আজকে যদি ওখানে মোহাম্মদ তাজউদ্দিন যদি জিন্দা থাকতো না, জেলে যদি হত্যা করা না হতো, তাহলে এই আগস্ট থেকে নভেম্বর মাসে 3 বার গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল। ইনি 3 মাস থেকে বেশি 100 দিন হয়ে গেল, এইটা ইনি ওয়েট করছে। আমি বলছি ডক্টর ইউনূস যে উনি গেস্ট হাউসে আছেন, আমি জানি উনি কাউকে না কাউকে বলেছেন, ভাই আমি একটা নোবেল লরিয়েট, আমি একটা ব্র্যান্ড, আমি এটা করিনি, এটা আমি ম্যাটিকুলাসলি প্ল্যান আমি করিনি, আমার জন্য একটা ফ্লাইট একটা তুমি রেডি রাখো যেটা আমাকে মালদ্বীপ নিয়ে যাবে। তো লঞ্জিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কবে আসবে, কিভাবে আসবে, এটা বাংলাদেশে আমরা ভাই বোনরা ওরা তৈরি করবে, নাম্বার 1। নাম্বার 2, এই আপনি বলছেন হোয়াট ইজ দ্য হিডেন এজেন্ডা, কেউ বলছে ইসলাম। আরে ইসলামিক স্টেট তো ছিল, ইট ইজ অনলি আফটার 15th অ্যামেন্ডমেন্ট 2011, যেটা আপনার শেখ হাসিনা বাদী আনলেন, তখন এটা সেকুলার স্টেট আবার হলো। তাহলে ইসলামিক স্টেট নিয়ে কি করে নিল বাংলাদেশ? কিছু পায়নি। এটা শুধু ন্যারেটিভ ডাইভার্সিফিকেশন, এটা আপনাদের মানুষের যেটা প্রত্যেক দিনের যেটা সংঘর্ষ আছে ওর থেকে ওদের অ্যাটেনশনটা বাদ দিয়ে রিয়েল জিনিসটাকে এরা বাদ দিয়ে, তাই জন্য এরা বলছে আমি ইসলামিক স্টেট বানালে কি আপনাদের এতে দুধ আর দই আর হানি বইবে? কিন্তু আইএসআই যে ভূমিকাটা, সাজিব ওয়াজের জয় কিন্তু শুরু থেকে এরকম বলেছে যে বাংলাদেশে এই যে পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে বা এই যে ফোর্সগুলোকে, এটা পরিষ্কার হচ্ছে আইএসআই এবং হচ্ছে পাকিস্তান থেকে একটা কনসাইনমেন্টে এসে পৌঁছলো আলটিমেটলি, এটা একটা ঘটনা বলে সেদিকে স্টেপ ইন করছে। আপনি বলছেন যে এইটা বিপর্যয় নামাবে, আপনি 75-এর 1975 সালের উদাহরণ দিলেন, খুব যৌক্তিক একটা উদাহরণ। ওই কয়েকটা মাসে কি পরিস্থিতি তো, তিনটি বড় বড় ঘটনা, এইখানেও কিন্তু ওরকম একটা আভাস, ইতিহাসের পুনরাবৃত্তি হয়, হয়তো সমানভাবে না হলেও কিন্তু কোথাও একটা হয়। আপনি কি সেটা ভেবেই করছেন? এবং আইএসআই ভূমিকাটা তো আরো তৎপরতা চালাবে না, এবার তারাও রোল ব্যাক করতে শুরু করবে? আপনি খুব ভালো প্রশ্নটা করেছেন। দেখুন বাংলাদেশ কন্ট্রোল কার হাতে আছে, এইটা আপনারা তো সবাই, আপনারা তো বললেন কি একটা পানি জাহাজ ওটা ওখানে জিনিস এনেছে, আমরাও জানি না ওর মধ্যে কি আছে। আমি বলে দিচ্ছি কি আছে, ওর মধ্যে আছে মিসাইলস, ওর মধ্যে মিসাইল আছে। আপনার বাংলাদেশ সেনা পারমিশন না ছাড়া কোনো জিনিস ওখানে আসতে পারে না, কিন্তু বাংলাদেশ আর্মিতে ওরা তো আমাদেরই রক্ত, আমরা তো ওর মাটিতে রক্ত বইয়েছি, আমরা তো ওদের মাটিটা নেওয়ার জন্য আমরা থাকিনি, আমরা তো ওখান থেকে বেরিয়ে আসলাম, আমরা তো প্রত্যেক জিনিস দিয়ে দিলাম। আমাদের কাছে মহাভারত ছিল, যেখানে যুদ্ধ হলো একটা, আমি ছুঁচোর নোকে বরাবর আমি জমিটা দেবো না, তাই জন্য আমাদের মহাভারত কাটাতে হলো। আমরা তো ওখানে কিছু নিইনি, আমরা তো অ্যাডভান্স যতগুলো লোকেশন ছিল আমরা তো সবাই দিয়েছি কিছু ছাড়া। তো ওখানে কি আছে আপনি জানেন? নাম নামক নিশানের জন্য বাংলাদেশ আর্মি যুদ্ধ করে, ওটা কোনো ভাষাই বলতে পারেন ওরা। ওদের একটা গর্ব আছে, বাংলাদেশ আর্মি একটা গর্বের আর্মি আছে, অনেক প্রফেশনাল আর্মি আছে। ওরা কি জবাব দেবে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে? এই রাজাকার কারা? ওই আমার ক্ষমতা আছে আপনার, যদি আপনি তো বলছেন আজকে কি আমি কনস্টিটিউশন চেঞ্জ করে দেবো, এই 15th অ্যামেন্ডমেন্ট 50টা আমাদের মা বোনের জন্য ওখানে পার্লামেন্টে ওদের সিট রিজার্ভ আছে, আপনি কম করে দেখিয়ে দিন বা বাড়িয়ে দেখিয়ে দিন। প্রফেসর ইউনূস যদি আপনি একটা নোবেল লরিয়েট আছেন তাহলে 50 টাকা বাড়িয়ে দিন। আপনি দেখবেন যতদিন আমাদের বাংলাদেশে মা আর বোনরা আছে ততদিন ওখানে এই মৌলবাদ আসতে পারে না। আপনি ওর নাম, আপনি স্টেটের নাম, বাংলাদেশের নাম যে কোনো রেখে দিন, কিন্তু আমাদের যতদিন আমাদের বাংলাদেশের মা বোন থাকবেন, এই আমাদের দেশ, এই আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ থাকবে, রয়ে যাবে, এটা আপনি মেটাতে পারবেন না। আপনার হিডেন এজেন্ডা, আপনার ইনভিজিবল ফেস, আপনার মাস্টার্স, আপনার যারা এটা নাচিয়ে যাচ্ছে পুতুলের মতন আপনারা আছেন, এসব চলবে না, আমাদের পুরো বিশ্বাস। তো এই যে আপনি যে পাকিস্তান আর্মির সঙ্গে যে আপনি ইম্পোর্ট এক্সপোর্ট করলেন, আপনি আবার ওই রাজাকার এনে দিলেন, এই রাজাকার ওই রাজাকার মিলল। আমি বলে দিচ্ছি এবার বাংলাদেশের মানুষ এরা সবরের দূর হয়ে গেলে আপনি জানেন আবার এরা কিছু করবে। তার মানে আপনাদের যতগুলো স্টুডেন্ট যারা এই যে সৃষ্টিটা বানিয়েছিল, যার মধ্যে আমাদের হাজার হাজার লোক বাড়ি থেকে বেরোলো, পুলিশকে উস্কানি দিয়ে পুলিশের সঙ্গে যেটা যুদ্ধ করলো, এই যে ছাত্রগুলো যারা মাদ্রাসা ট্রেন ছাত্রগুলো, মাদ্রাসা লোক, ওরা কোনো পড়াশোনা করে না, ওরা পড়ুয়া নয়, ওদেরকে বাংলাদেশ ছেড়ে যেতে হবে। তাই জন্য ওরা পয়সা লুণ্ঠন করছে, পয়সা জোগাড় করছে,
ওরা সব বড় বড় কথা বলছে, কিন্তু সাধারণ মানুষ যেটা আমাদের ঢাকায় আছেন, রংপুরে আছেন, যে কোনো জায়গায় আছেন, ওদের কথা আর এরা বলে না। ওরা বলে না এই যে কথাগুলো, এইটাই বাংলাদেশের বিভিন্ন করছে। যে নাহিদ ইসলাম বলছে যে বাংলাদেশের ব্যাপারে মানে ভারত কেন এই ব্যাপারটা, এইটা আমরা এখানে 8% যে সংখ্যালঘু রয়েছে বা হচ্ছে ইসকন, এই ব্যাপারে তারা এটা মানে এটা নাহিদ ইসলামের বক্তব্য যে ভারত পুরো ব্যাপারটার মধ্যে তারা নাক না গলালেই এটা ভালো। এটা একটা মামুলি কথা হিসেবেই তো ধরতে হবে নাকি না? না এই কথাটা বলার মধ্যেই তাদের নাবালকত্ব নিয়ে একটা প্রশ্ন উঠে। একদম ঠিক বলেছেন যে এরা মানে কি বলবে, বলার কিছু নেই। শুনুন, যত কথাই আমরা বলি না কেন, ওখানে একটা জিনিসের জন্য ওরা ভয় পাচ্ছে, হাসিনা কবে ব্যাক করবে। হাসিনার ভয়ে এই যে বিরোধীরা সব এক জায়গায় হয়ে যাচ্ছে, তারা পাগল হয়ে গেছে যে হাসিনা ফিরবে। ট্রাম্প ফিরেছে বাংলাদেশে, মানে হাসিনা ব্যাক করবেই, আর ইন্ডিয়া ব্যাক করছে। এই হচ্ছে কিছু, এই যা যা দেখছেন এগুলো হচ্ছে অন্যরকম একটা পরিপ্রেক্ষিত, ওটা বলতে পারছে না। ওদের ভয় হাসিনা, হাসিনাই ভয়। এবং হাসিনা ফিরবে, আজ হোক কাল হোক। আর হাসিনা যেদিন ফিরবে এদের কারুর আর চিহ্ন থাকবে মানে কোথাও একটা সেন্ট মার্টিনে কি হাসিনা এসে, কেন সেন্ট মার্টিনে এখন কাউকে যেতে দেওয়া হচ্ছে না, কোনো পর্যটক যেতে পারছে না, এবং সেন্ট মার্টিনে দিয়ে কি হাসিনার প্রত্যাবর্তন হবে? না দেখুন, আপনার চ্যানেলের মাধ্যমে এত লোকপ্রিয় চ্যানেল আছে, আমি একটা জিনিসটা খবর দিতে চাই। শেখ হাসিনা এতে আপনি জানেন হিজ হলিনেস দালাই লামা আমাদের কাছে আছেন। চায়না তো ওদের সম্বন্ধে অনেকগুলো, আমরা তো যুদ্ধ লড়েছি হিজ হলিনেস দালাই লামা নিয়ে। উনি 1959-এ এসছেন, আমাদের কাছে আছেন, উনি অ্যাসাইলামে আছেন, উনি প্রেসিডেন্ট আছেন। আমি তো ওনাকে চাইনাতে হ্যান্ড ওভার করিনি। আমাদের কাছে নজরুল্লাহর কেস আছে, আমাদের কাছে অনেকগুলো কেস আছে, আমার তসলিমা নাসরিমও আছেন, অনেকগুলো লোক আছেন আমাদের। শেখ হাসিনা ওয়াজেদও ওরকম আছে। আমাদের ধর্মে লেখা আছে, যারা আমাদের এতে চলে আসেন আমরা ওকে ত্যাগ করি না। যদি উনি নিজে যেতে চান কোনো প্রবলেম নেই, কিন্তু যতদিন উনি থাকবেন আমাদের মা বেটি হয়ে থাকবেন। যখন উনি যাবেন তখন যাবেন। আমরা হিজ হলিনেস দালাই লামা নিয়ে 1962-তে যুদ্ধ করেছিলাম, এখনো যুদ্ধ চলে যাচ্ছে, আর আমরা পেছনে সরবো না। উনি থাকবেন এবং ফিরবেন। হাসিনা আসতে এখনো 50 দিন। আপনি যে কথাটা বারবার বলছেন যে ওরা জিনিসপত্রের দাম এমন জায়গায় চলে গেছে, গণবিক্ষোভ হবে, এরা কোনো গ্রামে ঢুকতে পারবে না। গ্রামের মানুষ কাঁদছে, খেতে পাচ্ছে না। আপনি বলছেন গ্রাম বাংলাদেশ মানে আওয়ামী লীগের যেটা শক্ত গড় আর কি। আশিস বাবু, আপনি বহু ইউনিভার্সিটিতেও যেরকম গেছেন, গ্রামের বাংলাদেশ নিয়েও আপনার একটা রয়েছেন, কি পরিস্থিতি মানে রয়েছেন? মানে হাসিনাকে তো প্রত্যার্পণের কোনো সম্ভাবনা কখনোই কোনোভাবেই ছিল না, আজও নেই, পরের সময় থাকবে না। এবং সুকুমার বাবুরও বক্তব্য হচ্ছে তিনি থাকবেন, এখন তো রয়েছেন, তিনি ফিরতে চলেছেন বাংলাদেশে। আপনি? না, আমি সুচিতা, এই হাসিনাকে তো ফিরতে হবে, বাংলাদেশকে বাঁচাতে গেলে হাসিনাকে ফিরতেই হবে, আওয়ামী লীগকে ফিরতে হবে। না হলে বাংলাদেশের সাধারণ মানুষ যে অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে, প্রত্যেক দিন যে লড়াই করে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে, শুধু সেটা মানে অসম্ভব খারাপ জায়গা। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি সারা পৃথিবীতে রপ্তানিতে দ্বিতীয় ছিল। আজকে গার্মেন্ট ইন্ডাস্ট্রি শ্রমিকরা প্রায় 20 লক্ষ শ্রমিক 3 মাস ধরে মাইনে পাচ্ছে না। 20 লক্ষ শ্রমিক ইন্টু 5 যদি করেন, প্রায় 1 কোটি মানুষ এই শুধুমাত্র গার্মেন্ট শিল্পের ওপর ক্ষুণ্ণবৃত্তির করার ক্ষেত্রে নির্ভরশীল। তাহলে অর্থনীতির একটা সংকট আছে। আমরা যে আলোচনাটা করছিলাম পররাষ্ট্রনীতি, বাইরের, এই তো একটা অন্য বিষয়, কিন্তু দেশের মানুষ, বাংলাদেশের জিডিপি একটা সময় কিন্তু একদম ঊর্ধ্বমুখী, একদম সেটা ছিল। 3, হাসিনা ফিরবে এই কারণে বলছে এবং ভয় পাচ্ছে। 9ই নভেম্বর হাসিনা কিন্তু একটা মানে অ্যাসিড টেস্ট হালকা একটা করে নিয়েছে, যে জমায়েত হবে আওয়ামী লীগের, এবং তাতে সরকার কি অবস্থান নেয়, সমন্বয়করা কি অবস্থান নেয়, অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো কি অবস্থান নেয়, সেটা কিন্তু উনি পরখ করে নিয়েছেন। মানে হাসিনা ফিরলে আমরা একদিকে ডক্টর ইউনূসের কথা বা সমন্বয়ক বা আজকে এই পরিস্থিতির কথা বলছি, বিএনপিও তো স্টেক হোল্ডার একটা বড়। বিএনপির সাথে আওয়ামী লীগের
বিরাট যে পার্থক্য, মানে বিএনপিরও একটা স্ট্রং বেস রয়েছে। তারা যেমন নিষিদ্ধ করার ক্ষেত্রে তাদের আপত্তি জানিয়েছে, কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগ তো নয়, আবার আওয়ামী লীগ ফিরবে এবং ফিরে হচ্ছে পুরো হচ্ছে আবার জয় করে নিলাম দেখলাম, এরকম পরিস্থিতি বিএনপিকে এই দাবিটা তো তারাও করবে যে এদের বিচারের আন্ডারে আনা হোক। কেননা যে জুলাই আগস্ট মাসে যে গুলি চলেছে, অসংখ্য মানুষ আহত হয়েছেন, সেটাও তো মির্জা ফখরুল আলমগীর এরা তো দাবি তুলবেন। আপনি সংগত প্রশ্ন তুলেছেন, কিন্তু আমি একটা কথা শুধু বলবো, 5ই আগস্টের আগের হত্যা এবং সেখানে সরকারি হত্যা আছে, অবশ্যই আছে, কিন্তু সরকারি হত্যার বাইরে মানে যারা আন্দোলন করেছে তারা নিজেরাও হত্যা করেছে। এবং 5ই আগস্টের পরের যে হত্যা, তখন তো আওয়ামী লীগ নেই, সেই হত্যাগুলো তাহলে বিচারও করতে হবে একই সঙ্গে। আপনি ভয় পাচ্ছে, দেখুন এই যে পরিস্থিতিগুলো হয়ে আছে, মানে 5ই আগস্টের আগে আন্দোলনকারীরা নিজেদের মধ্যে যারা তারা হত্যা করেছে এবং 5ই আগস্টের পরে, তার জন্য দেখবেন সমন্বয়করা এখন ফেসবুকে নিজেদের ওয়ালে পোস্ট করছে, যদি তাদের ফেসবুক হয়, আশা করি তাদেরই ফেসবুক, তারা মৃত্যু ভয় পাচ্ছে। কেন মৃত্যু ভয় পাচ্ছে? সমন্বয়করা মৃত্যু ভয় পাচ্ছে কেন? আর আজকের কোনো কিছু কর্মসূচিকে আর বাংলাদেশের মানুষ চাইছে এই কথা বলে দেখে দিতে পারছে না। কিন্তু 5ই আগস্টের আগে প্রত্যেকটা এতে বলতো বাংলাদেশের মানুষ চাইছে তাই আমরা এটা করছি, কিন্তু এখন একবারও এরা বলে না বাংলাদেশের মানুষ চাইছে তাই আমরা এটা করছি। তারা বলছে ওই 5ই আগস্ট আমরা যেভাবে পেয়েছি তাকে ধরে রাখতে হবে, তাকে ধরে রাখার জন্য যে প্রজ্ঞা থাকা দরকার, তাকে ধরে রাখার জন্য যে বিচার বিবেচনা বোধের থাকা দরকার, এগুলো এদের মধ্যে কারণ নেই। হাসিনা কিন্তু ইউনিসকে ঠিক চিনেছিলেন। একটা লাইন, সুদখোর যে শব্দটা কোড আন কোড হাসিনা ইউনিস সম্বন্ধে ব্যবহার করতেন, ঠিক চিনেছিলেন। এবং বাংলাদেশের প্রান্তিক মানুষ যারা, তারাও জানে যে গ্রামীণ ব্যাংকের মধ্য দিয়ে কি পরিমাণ এদের ওপর সুদের অর্থ আদায় করত। মানে উড বি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় দ্যাট মাইক্রো ফিনান্স ম্যান। একদম একটা কথা বলতে চাইছিলাম যে আমি একটা অদ্ভুত জিনিস দেখছি, যেটা আপনি বারবার বলার চেষ্টা করছেন। বিএনপি কোথায় আজকে? অন্যান্য যে দল, কমিউনিস্টরা কোথায়? বহুত দল, ওখানে 65টার উপর দল রয়েছে খুব সক্রিয়, তারা কোথায়? কেউ ফেসে আসছে না, তারা সামনে এসে নিন্দাও করছে না, বন্দনাও করছে না। কি একটা অদ্ভুত পরিস্থিতি। একে ওকে দিয়ে বলার চেষ্টা আলাদা। এই যে নীরবতার মূল কারণই হচ্ছে যে তারা কিন্তু সমন্বয়কটা এইসব নিয়ে তাদের মাথায় চিন্তা নেই। কারণ হচ্ছে জানে এদের কোনো বেজ নেই, এদের তারা পাত্তাও দিচ্ছে না। তাদের পাত্তা দিচ্ছে যে তারা কাউন্ট করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এতে কতটা লাভবান হলো। হাসিনা আওয়ামী লীগ লাভবান হলো, এটা সামনের নির্বাচনে দেখবেন। হাসিনার বিরুদ্ধে যে ক্ষোভগুলো উঠছে সেগুলো মিটে গেল, ওরা তাড়িয়ে দিয়ে সেই ক্ষোভটা মিটে গেল। মানে প্রেসার কুকার এফেক্টের মতো, মানে যে অ্যান্টি ইনকামবেন্সি তৈরি আপনি ডিফাই করছেন। খুব সংক্ষেপে সময়, একেবারে খুব সংক্ষেপে আপনি জানাই, এটা ওখানে সন্ত্রাসবাদ চলছে আলাদা ধরনের, নাহলে টার্গেট সিদ্দিকির মতন লোক গিয়ে শান্ত হয়ে গেল। কেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এখন আর্মি আছে, আর্মি, নেভি, এয়ারফোর্স বাংলাদেশ আছে, ওদের অ্যাটিটিউডটা কি আমরা বুঝতে পারছি না, ডিসাইফার করতে পারছি না। বিকজ এত পর্যন্ত আমরা যেটা জানি, উনি ইনভিজিবল ফেস, উনি কন্ট্রোল সিটে আছেন, ওনার একটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম একটা এম আছে জেনারেল ওয়াকারের জামানে। উনি নিজের পাওয়ারটা নিতে চান, উনি হি ইজ টেস্টিং দ্য ওয়াটার। তাই জন্যে উনি কাউকে উপরে উঠতে দিচ্ছেন না। উনি চাইছেন যে একটা চিটাগাঁওয়ার একটা পরিস্থিতি তৈরি হোক, নাহলে এইটা একটা ধর্ম নিয়ে তো উনিও তো কথা বলে দিলেন কি আগে এটা সনাতনী ছিলাম আমরা, বৌদ্ধ ধর্ম এসছে, খ্রিস্টান এসছে, তারপর আমরা এসছি। ওনার স্টেটমেন্ট খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক কথা, আমরা রাজনৈতিক অ্যাঙ্গেলে বিএনপির কিন্তু আর্মি ওখানে, কেন বিএনপি জানে যে আর্মি বা ক্যান্টনমেন্ট পলিটিক্স, ক্যান্টনমেন্ট কিভাবে করতে পারে। স্বয়ং জিয়াউর রহমান থেকে শুরু করে বহু বড় বড় বাংলাদেশ আর্মির দক্ষ অফিসার যারা রয়েছেন তারা বিএনপির সাথে রয়েছেন, অনেকে স্থায়ী কমিটির সাথে যুক্ত রয়েছে। খুব হিসেব কষে কিন্তু বিএনপি এগোচ্ছে, কেন উদ্ভূত পরিস্থিতি নিঃসন্দেহে যথেষ্ট অগ্নিগর্ভ হয়ে রয়েছে বিভিন্ন জায়গায়, এবং হচ্ছে এক অশান্ত, বিক্ষুব্ধ এবং হচ্ছে নাখুশ, এবং তার সাথে হচ্ছে বিদ্বেষী বাংলাদেশ। এটা দেখতে অন্তত ভারতবর্ষ কখনোই কোনোভাবে প্রস্তুত ছিল না।
কিন্তু আজকের জেনারেশনের সামনে বিভিন্নভাবে যেটাকে এস্টাবলিশ হয়েছে, তার জন্য ভারতীয় মিডিয়া দায় নয়, তার জন্যে সংবাদ মাধ্যমের যে কাজটা করা উচিত বিভিন্ন ব্যবস্থার মধ্যে দিয়ে পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র হিসাবে ভারতবর্ষের মিডিয়া সেই কাজটা করবে, এবং পশ্চিমবঙ্গের মিডিয়া হিসাবে এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের দাবি বলেই আমরা এটাকে মনে করছি। ধন্যবাদ ডক্টর আশিস দাস আপনাকে, ধন্যবাদ সুকুমার দেবনাথ সাংবাদিক আপনাকে, এবং আর কে শ্রীবাস্তব যিনি প্রতিরক্ষা ভাষ্যকার বিশ্লেষক আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।